হ্যালো, কি অবস্থা? কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো এই চ্যাপ্টারে মানে তথ্য উপাত্ত চ্যাপ্টারে আমাদের প্রায় সবই শেষ। এখন শুধুমাত্র ২ টা টপিক আছে। একটা হলো মধ্যক, আরেকটা হলো প্রচুরক। ওকে? একটা হলো মধ্যক আরেকটা হলো প্রচুরক। এই ২ টা টপিক আমাদের বাদ আছে। এই ২ টা টপিক খুবই সহজ, কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। এই টপিক ২ টা যদিও সহজ কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ২ টা টপিক আমি ভাবছি না পড়াইয়াই এক্সাম নিব। কিন্তু দেখলাম যে এই ২ টা টপিক না করে প্রশ্ন করা সম্ভব না। প্রত্যেকটা সিকিউতে একটা হয় মধ্যক অথবা প্রচুরক নির্ণয় করতে আসবেই, এবং তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে কিন্তু এই মধ্যক প্রচুরক থেকে অনেক প্রশ্ন আসবে, যেমন কেন্দ্রীয় প্রবণতা। এই বিষয়টা কিন্তু তোমাকে আমি বলে দিছি এবং শিটেও আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সাম। যেমন কেন্দ্রীয় প্রবণতা কি, মানে সংজ্ঞা। এরপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাণগুলা কি কি, ঠিক আছে, এইগুলা কিন্তু পড়তে হবে এবং কয়টি। এটা আমি যে তোমার শিটটা দিছি সেইটাই আছে, এবং তোমার বই তো আছে, আমি তোমাকে পড়িয়েছি। আচ্ছা ঠিক আছে, আশা করি আগের সবগুলা শেষ, কোনো সমস্যা নেই। তো চলো এখন এইগুলা আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা মধ্যক নির্ণয় করবো। ওকে, মধ্যক নির্ণয় করার আগে আমাদের বুঝতে হবে যে মধ্যক জিনিসটা কি। মধ্যক হলো তুমি একটা যে কোনো একটা ডেটা দেওয়া থাকলে, যে কতগুলো সংখ্যা দেওয়া থাকলে ওইগুলো আগে সাজাবা। যেমন আমি এখানে লিখছি 3 1 2, 3 8 2, এটা কিন্তু সাজানো নাই, মানে বিন্যস্ত করা নাই। ফার্স্ট অফ অল এদের বিন্যস্ত করতে হবে। এখন তো তোমার মনে প্রশ্ন হতে পারে যে কিভাবে বিন্যস্ত করব। এটা কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো নাকি অধক্রম, ছোট থেকে বড় নাকি বড় থেকে ছোট? তুমি যেভাবে সাজাও প্রতি ক্ষেত্রেই অ্যান্সার সেমই আসবে, অ্যান্সার কখনো ভিন্ন আসবে না। যেমন দেখো, আমি এখানে এইটাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালাম, মানে ছোট থেকে বড় করছি। 1 2 3। ওকে, তো এর ভিতর মধ্যক কোনটা হবে? যে সংখ্যাটা মাঝামাঝি থাকবে, যে সংখ্যাটা মাঝামাঝি থাকবে সেইটাই মধ্যক। আচ্ছা, এখন আমি কি করছি, আবার অনুরূপভাবে অধক্রম অনুসারে সাজাইছি, মানে বড় থেকে ছোট সাজাইছি। 3 2 1। এখন দেখো এই 2 এখানে মধ্যক হচ্ছে, কারণ এই সাইডেও একটা আছে, এই সাইডেও একটা আছে, মাঝখানে আছে 2, তার মানে 2 এখানে মধ্যক। আগের ক্ষেত্রেও কিন্তু 2 মধ্যক হইছে। তার মানে তুমি যেভাবে সাজাও, মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম, তাতে মানের কোনো চেঞ্জ হবে না। বুঝছো? আশা করি বিষয়টা বুঝতে পারছো যে মধ্যক জিনিসটাকে। মোট কথা, মধ্যক হলো একটা উপাত্ত সাজানোর পরে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হলো মধ্যক। আচ্ছা চলো এবার আমরা মধ্যক কিভাবে নির্ণয় করব সেটা দেখব। এখন মধ্যক দুই ভাবে পরীক্ষার সময় আসতে পারে। একটা হলো ছক দিয়ে, আর একটা হলো ছক ছাড়া। তো প্রথমে আমরা দেখব ছক ছাড়া কিভাবে নির্ণয় করতে হয়। তো মধ্যক নির্ণয় প্রক্রিয়া, ছক ছক যদি করা না থাকে তখন কিভাবে আমরা নির্ণয় করব সেটা দেখব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের ওই যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেটাকে ক্রমবিন্যস্ত করতে হবে। এখন ক্রমবিন্যস্ত দুই ভাবে করতে পারি। একটা হলো ছোট থেকে বড়, ছোট থেকে ছোট টু বড়, ছোট টু বড়। আর একটা আছে এটার ভাইস ভার্সা, মানে উল্টাটা, বড় টু ছোট। ঠিক আছে, এই দুইটা কথা কিন্তু আমি আগেই বলছি। দুই ভাবেই কিন্তু সেম অ্যান্সার আসবে। ওকে, এবার সাজানোর পরে দেখব মাঝখানে একটা অথবা দুইটা সংখ্যা আছে, মাঝখানে একটা অথবা দুইটা সংখ্যা আছে, কখনো তিনটা থাকতে পারবে না। বুঝছো? হয় একটা থাকবে অথবা দুইটা থাকবে, বা এর বাইরেও থাকবে না। ঠিক আছে, ওই একটা সংখ্যা দুইটা সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। এরপরে যদি একটা সংখ্যা থাকে তাহলে ওইটাই মধ্যক, আর যদি দুইটা সংখ্যা থাকে তাহলে ওইটার গড় করতে হবে। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। আচ্ছা দেখো, এইখানে কিছু সংখ্যা দেওয়া আছে আমাদের। আমি যাতে দ্রুত হয় এই কারণে সংখ্যাগুলো আগে উঠিয়ে রাখছি। ঠিক আছে, এই প্রত্যেকটা তোমার বইতে আছে। আচ্ছা দেখো, এখানে আমি যে সংখ্যাগুলো উঠিয়ে রাখছি এটা কিন্তু কোনো বিন্যস্ত করা নাই, মানে সাজানো নাই। তো প্রথমে কি করতে হবে, আমাদের এটা সাজাতে হবে না। তো আমি কি করছি, ছোট থেকে বড় সাজাইছি। তো ছোট থেকে বড় যখন সাজালাম, এই যে 3 আনছি, 4 আনছি, অনুরূপভাবে আনছি। এখন দেখো এইখানে কি কি এইটা মোট সংখ্যা আছে কয়টা, গুণি 1 2 3 4 5 6 7 8 9টা। ওকে, 9টা। তার মানে মাঝখানে যদি আমরা করতে যাই, এই সাইডে আমি 4টা বাদ দেই, এই সাইডে আমি 4টা বাদ দিই, তো মাঝখানে একটা পেয়ে গেছি আমি 7টা।
মাঝখানে তো 7, তাই তো? তার মানে 7ই হলো, এখানে অ্যান্সার হবে হলো 7, এই মধ্যক হলো 7। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন এইটা আমি একটু অন্যরকম ভাবে সাজাই, মানে অধক্রম অনুসারে সাজাই, তখন দেখি যে মধ্যক কি আসে, 7 আসে কিনা। আচ্ছা, এই উদাহরণটা আমি এখানে লিখলাম। দেখো, এটা যদি আমি উল্টা করে সাজাই, 11, তারপরে 10, তারপরে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3। ওকে, উল্টা করে সাজাইছি। এবার দেখো, এবার আমি এই সাইড থেকে 4টা বাদ দেই, আর এই সাইড থেকে 4টা বাদ দেই, তো মাঝখানে 7ই পাচ্ছি। তার মানে অ্যান্সার এখনো 7। তার মানে তুমি যেভাবে সাজাও মানের কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এইটাই হলো মধ্যক। বুঝছো? এখন এইটা তো আমাদের একটা পাইছি। এখন এইটা তুমি এখানে 4টা বাদ দিলাম, এইটা না করে আর একটা পদ্ধতি আছে, সেটা আমরা একটু পরে দেখবো যে এমসিকিউতে কিভাবে আমরা করব, সেটা একটু পরে দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, আমি আর একটা উদাহরণ নিছি, যেখানে এইখানে কিন্তু মোট ছিল 9টা সংখ্যা ছিল, মোট 9টা সংখ্যা ছিল। এই কারণে এইটা সহজেই মধ্যক বের করা গেছে। কিন্তু এইটার ক্ষেত্রে আমি কেমনে বের করব? যেমন দেখো, এই সাইডে যদি আমি মোট সংখ্যা আছে কয়টা, প্রথমে আমি অবিন্যস্ত করা ছিল সেটাকে বিন্যস্ত করছি। এবার দেখি মোট সংখ্যা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা এখানে সংখ্যা আছে হলো 10টা। ওকে, 10টা যদি থাকে তো আমি এক কাজ করি, এখান থেকে 5টা বাদ দেই। 1 2 3 4 5, ও 5টাই, এখান থেকে 5টা বাদ দেই, আর এই সাইড থেকে 5টা বাদ দিই। তো দুই সাইড থেকে যদি 5টা বাদ দেই, তখন মাঝখানে থাকে না একটাও, দেখছো? তো মাঝখানে থাকে না মানে মধ্যক কি নাই? না, মধ্যক আছে। এক্ষেত্রে আমার এই দুইটা নিতে হবে, মাঝের দুইটা সংখ্যা নিতে হবে। মাঝের দুইটা সংখ্যা নিয়ে কি করতে হবে? এই যে আমি বলছি, মাঝের দুইটা সংখ্যা নিতে হবে, মাঝের দুইটা সংখ্যা নিয়ে গড় করতে হবে। তার মানে এখানে মধ্যক হবে 7 + 8 ডিভাইডেড বাই 2, কারণ আমি দুইটা সংখ্যা নিয়েছি, এই কারণে 2 দ্বারা ভাগ। আর গড় নির্ণয় সূত্র তো তুমি জানোই, যে সংখ্যাগুলোর আমি গড় করব সেইগুলা যোগ ডিভাইডেড বাই যতটি সংখ্যা, তার মানে দুইটি সংখ্যা। তার মানে এখানে হবে কত? 15 ডিভাইডেড বাই 2, তার মানে 7.5। বুঝছো? এইটাই হলো মধ্যক। ওকে, তো এই জিনিসটা, উপরের জিনিসটা যদি এক্সামে আসতো তখন কি করতাম? ধরো, আমি একে সাজাতে হবে, এক্সামে যদি আসতো 3 4 5 6 7, ধরো এইটা আসছে এক্সামে। ওকে, এইটা যদি এক্সামে আসে, ও সরি, দেখা যাচ্ছে না। ওকে, 3 4 5 6 7, এইটা যদি এক্সামে আসে তখন কি করতে হবে? তুমি এই শেষ থেকে একটা বাদ দিবা, শুরু থেকে একটা বাদ দিবা, আবার শেষ থেকে একটা বাদ দিবা, শুরু থেকে একটা বাদ দিবা। মাঝখানে দেখবা একটা থাকলে ওইটাই অ্যান্সার, এইটাই মধ্যক। আর যদি মাঝখানে 2টা থাকে, তো দেখি আর একটা উদাহরণ, যেমন 3 5 6 7 9 10, এইটি নিলাম। কি বলছি তোমাকে? যদি বিন্যস্ত থাকে, শেষ থেকে একটা বাদ, শুরু থেকে একটা বাদ, শেষ থেকে একটা বাদ, শুরু থেকে একটা বাদ। এবার দেখো 2টা আছে, তার মানে এই 2টার গড়ই হবে মধ্যক। 6 + 7 ডিভাইডেড বাই 2, এটা হবে কত বলো তো? 13 ডিভাইডেড বাই 2, তার মানে 6.5। বুঝছো? এইটাই অ্যান্সার। তো এইটা হলো এমসিকিউর জন্য। এমসিকিউ এইটা কিন্তু রিটেনে অ্যাপ্লাই করা যাবে না। তো এখানে আমরা দেখলাম যে মধ্যক কিভাবে বের করে। এখন এই মধ্যক বের করার জন্য একটা সূত্র আছে। এখানে 2টা সূত্র। দেখো, প্রথম ক্ষেত্রে আমরা এখানে পাইছি হলো 9টা। 9টা যখন পাইছি 9, তখন কিন্তু মাঝখানে একটা সংখ্যা ছিল, একটা সংখ্যা ছিল না? আবার এখানে দেখো, এই এমসিকিউর জন্য যেটা করছি, এটাই ছিল কয়টা? 5টা। 5টা সংখ্যা ছিল না? এর জন্য মাঝখানে একটা পাইছি। কিন্তু আমরা যখন 10টা নিছি, 10টা, তখন মাঝখানে পাইছি 2টা। আবার যখন এখানে 6টা নিছি, 6টা, তখনও মাঝখানে পাইছি 2টা। এর মানে আমি কি একটা কথা বলতে পারি যে জোর যদি নেই, জোর যদি নেই, জোর নিলে সবসময় 2টা সংখ্যা থাকবে। ওকে, আর যদি বিজোড় নেই, তখন সবসময় একটা সংখ্যা থাকবে, মানে মধ্যক হিসেবে। তো যদি জোর হয় তখন এটার উপর গড় করতে হবে, আর যদি বিজোড় হয় তাহলে কোনো ঝামেলা নেই, প্রথমেই ওইটা পেয়ে যাব। তো এইটা এখন কেমনে বের করবো? এটার একটা সূত্র আছে। সূত্রটা হলো মধ্যক সমান n যদি বিজোড় সংখ্যা হয়, 2টা ক্ষেত্রে হইতে পারে, একটা হলো বিজোড় সংখ্যার ক্ষেত্রে, একটা হলো জোড় সংখ্যার ক্ষেত্রে। যদি বিজোড় সংখ্যা হয় তখন হবে n + 1 ডিভাইডেড বাই 2 তম পদ, n + 1 ডিভাইডেড বাই 2 তম পদ। আর যদি জোড় হয় তখন মধ্যক সমান হবে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। মানে এই 2টা সংখ্যা আমি যোগ করছি, এখানে একটা সংখ্যা পাবো আর এখানে একটা সংখ্যা পাবো, ডিভাইডেড বাই 2।
এইটা কিন্তু সংখ্যা না, এইটা এততম পদ। চলো এই সূত্রটার সাহায্যে আমরা উপরের উদাহরণটা করি। তো এখানে সূত্র কি ছিল, n/2 ডিভাইডেড বাই n+1 ডিভাইডেড বাই 2 তম পদ যখন বিজোড়। তো এখানে 9টা আছে না, তো এই 9টার ক্ষেত্রে দেখি 9 যেহেতু বিজোড়, তো আমাদের ক্ষেত্রে মধ্যক কত হবে? মধ্যক হবে, দেখো এটার ক্ষেত্রে মধ্যক কি হবে, n, তাই তো। তো n এর মান কত? n এর মান 9। n মানে মোট সংখ্যা কয়টা, মানে মোট কতগুলো সংখ্যা আছে। তার মানে এখানে যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে মধ্যক সমান হবে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, কিন্তু তম পদ। আচ্ছা, তার মানে n এর মান কত? 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। ওকে, তো 9 প্লাস 1, তার মানে এখানে হবে 5তম পদ। 5 কিন্তু মধ্যক না, 5তম পদ। তো চলো এখানে 5তম পদ কোনটা আমি সেটা দেখিনি। তো দেখো এখানে 5তম পদ 1 2 3 4 5 মিলছে। এই 5তম পদই হলো মধ্যক, মানে 7। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তো দেখো এবার যদি জোড় থাকে তখন কি হবে? তখন জোড় থাকলে মধ্যক সমান হবে। তো জোড় আমার একটা নেই, এই যে 10টা যে নিয়েছি, এই 10টাই 10 জোড় না, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে দেখি মধ্যক সমান কি হবে। মধ্যক সমান হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তার মানে এটার ক্ষেত্রে করি, n এর মান কত? 10 ডিভাইডেড বাই 2, তারপর এটার তম পদ, ওকে, প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই, এখানে n এর মান হবে 10 ডিভাইডেড বাই 2। ওকে, তো এটার ক্ষেত্রে যখন আমি এই তম পদটা বের করবো, এখানে কি হবে? 5তম পদ প্লাস এখানে হবে 5, এই যে 10 ডিভাইডেড বাই 2, 5 প্লাস 1, তার মানে 6তম পদ ডিভাইডেড বাই 2। ওকে, তো 5তম পদ কত? চলো আমরা দেখি এখান থেকে। এই যে 10টা যেহেতু 1 2 3 4 5, এই যে 7, 5তম পদ হলো 7 প্লাস আর হলো 6তম পদ লাগবে 1 2 3 4 5 6, ওকে 8। ওকে, এখানে 7 আর 8 ডিভাইডেড বাই 2 কত হবে বলো তো? 15 ডিভাইডেড বাই 2, তার মানে 7.5। দেখো আগে আমাদের কিন্তু 7.5 আসছিল, আগে আসছে 7.5, এখনো আসছে 7.5। তো বুঝছো? আর এই যে যে সূত্র দুইটা, এই সূত্র দুইটা কিন্তু তোমার মুখস্থ লাগবে, ঠিক আছে? এটা লাগবে। এই মধ্যক যখন বিজোড় হবে তখন হলো n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, আর মধ্যক যখন n জোড় হবে তখন মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই সূত্র দুইটা যদি পড়ো, মধ্যক তোমার কাছে একদম পানি পানি। আর এমসিকিউতে কিভাবে করবা সেটা তো দেখাই নিছি। তো কথা হলো একটাই, আগে তোমাকে বিন্যস্ত করে নিতে হবে বা সাজাতে হবে। ওকে, তো চলো আমরা পরবর্তীতে দেখি আর কোন টাইপের হতে পারে। এখন দেখো এইখানে আমি তোমার বই থেকে একটা উদাহরণ নিয়েছি, ঠিক আছে? এটা বইয়ের উদাহরণ 6, এটা তোমার 169 নম্বর পেজে আছে। তো দেখো এখানে কিছু উপাত্ত দেওয়া আছে, এর মধ্যক বের করতে বলছে। এখন আমি যাতে তাড়াতাড়ি হয় এই কারণে সংখ্যাগুলা সাজাই নিছি। পরীক্ষায় এইভাবেই লিখবা, মাস্ট পরীক্ষায় এইভাবেই লিখবা, আমি যেভাবে লেখাচ্ছি ঠিক সেইভাবেই লিখবা। তুমি প্রথমে লিখবা সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে পাই, বা তুমি লিখতে পারো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, বা বিন্যস্ত করে পাই, বা অধক্রম অনুসারে সাজিয়ে পাই। যেভাবে সাজাও অ্যান্সার সবসময় সেমই আসবে। আমি যাতে দ্রুত হয় এই কারণে এই সংখ্যাগুলো সাজিয়ে নিছে আগে। ওকে, এখন আমি দেখব যে আমি এইখানে কোন সূত্র ইউজ করব, জোরেরটা নাকি বিজোরেরটা। তো এর আগে তোমার জানতে হবে যে এন জোর নাকি বিজোর। তো আগে আমাকে গুনতে হবে যে কতগুলা সংখ্যা আছে। তো গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 14টা সংখ্যা আছে না। তো তুমি এখানে লিখবা, এখানে n ইজ ইকুয়ালস টু, n এর মান কত বলো তো? 14, যা জোড় সংখ্যা, তাই তো? জোড় সংখ্যা। ওকে, তো জোড় যদি সংখ্যা হয় তখন মধ্যক নির্ণয়ের সূত্র কি? আবার একবার দেখাই নিয়ে আসি চলো। তখন মধ্যক নির্ণয়ের সূত্র হলো, দেখো n যখন জোড় সংখ্যা হবে তখন মধ্যক, এই যে n ইকুয়ালস টু জোড়, তখন মধ্যক n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, মানে এই সংখ্যা দুটোর যোগফল। তো চলো এটা করি। আচ্ছা, তার মানে আমাদের সূত্র হবে, তুমি লিখবা অতএব মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ
ডিভাইডেড বাই 2, বুঝছো? এখন দেখো n এর মান কত, n এর মানটা বসাই দাও 14/2 তম পদ প্লাস এখানে 14/2 প্লাস 1 ব্র্যাকেট দাও তম পদ, ওকে, ডিভাইডেড বাই 2, ওকে। তো 14/2 তার মানে এখানে 7তম পদ, আর এখানে 7 প্লাস 1 তার মানে 8তম পদ ডিভাইডেড বাই 2। তো 7তম পদ কত, চলো আমরা গুনি। 1 2 3 4 5 6 7, 19। 7তম পদ হলো 19, তার মানে 19 প্লাস কি লাগবে 8তম পদ। 8তম পদ কত, এই যে 7-এর পরে 8, 21 ডিভাইডেড বাই 2 কত হবে 40। 40/2 সমান 20, এইটাই অ্যান্সার। এখানে লিখতে পারো অতএব নির্ণেয় মধ্যক সমান 20, বুঝছো? আশা করি বুঝতে পারছো। আবার একটু রিকল করি, তোমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল ডেটাগুলো সাজাতে হবে, সাজাইলাম, আর এখানে লিখবা সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে পাই। এখন এখানে দেখবা এন জোর নাকি বিজোড়, এখানে এন যেহেতু বিজোড়, সরি এন যেহেতু জোর, তো জোরের সূত্র কি, মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, ওকে। তো এখানে n এর মানটা বসাই দিলাম, তার মানে 14/2 তম পদ প্লাস 14/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, তার মানে 7তম পদ প্লাস 8তম পদ বাই 2, তারপরে লিখলাম, বুঝছো? মানগুলো বসাই দিছি, অ্যান্সার চলে আসছে। এখন এখানে ধরো যদি বিজোড় হইতো তখন কি হইতো, এখানে যদি আরেকটা সংখ্যা আমি এক্সট্রা দিয়া দিতাম তখন কি হইতো, তখন সূত্রটা শুধু চেঞ্জ হইতো, আর সাজানো সুজানো সবকিছু সব লেখা সেম। তুমি লিখতা এখানে n ইজ ইকুয়ালস টু, ধরো আরেকটা সংখ্যা যদি বাড়াই দিতাম তখন 15 হইতো, 15 যা বিজোড় সংখ্যা, ওকে। তো বিজোড় সংখ্যা অতএব বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক সমান কি, মধ্যক সমান n+1/2 তম পদ, ওকে। এততম যদি পদ হয় তাহলে n এর মান কত, 15 প্লাস 1/2 তম পদ, তো 15 16, তার মানে 8তম পদ, আর একটা সংখ্যা বাড়াই দিলে তখন হয়তো 8তম পদ, তার মানে মধ্যক হইতো 21, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, ওকে। তো আশা করি যে যদি ছক ছাড়া আসে, যে কোনো ভাবে আসে তো পারবা, এই দুইটা ক্যাটাগরি আসবে, ঠিক আছে, ওকে। তো পরীক্ষা আসলে কিন্তু এইভাবে লিখবা, এই যে সূত্র দিয়ে করবা, ঠিক আছে। এমসিকিউ স্টাইলে কিন্তু করা যাবে না, যদি জোর হয় তাহলে এইভাবে করবা, আর যদি বিজোর হয় তখন এইভাবে করবা, সেম একদম সেম। আচ্ছা ঠিক আছে, আর এই খাতার স্লাইডটা আমি তোমাকে দিয়ে দিব ছবি করে। আচ্ছা, এবার দেখো মধ্যক নির্ণয়ের আরেকটা টাইপ, এইটা আমরা করব কখন, মধ্যক নির্ণয় ছক থাকলে, যখন আমাদের ছক দেওয়া থাকবে এবং মধ্যক নির্ণয় করতে বলবে। দেখো তোমার বইয়ের উদাহরণ 7, আচ্ছা তোমার বইয়ের 7 নম্বর উদাহরণে দেখো কি বলছে, 50 জন ছাত্রীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া আছে, এখন উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো এরকম একটা ছক তোমার বইতে দেওয়া আছে, উদাহরণ 7 দেখলেই তুমি বুঝবা। তো কি দেওয়া আছে, প্রাপ্ত নম্বর দেওয়া আছে এই যে, আর গণসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু শ্রেণী আকারে নাই মানে শ্রেণীব্যাপ্তি আকারে নাই, যেমন 45 থেকে 50, 50 থেকে 55 এরকম ভাবে নাই, কিন্তু একটা দেওয়া আছে, এইটা আমাদের জন্য আরো সুবিধা। তো প্রাপ্ত নম্বর দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। তো এইটা যখন আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, একদম যেভাবে বলবো সেইভাবেই লিখবো, এইভাবে লিখলেই এনাফ। ওই যে তোমাকে একটা কথা বলছিলাম মনে আছে, যে গণসংখ্যা আয়তলেখ আঁকার জন্য প্রয়োজনীয় সারণী নিম্নরূপ, গাণিতিক গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী নিম্নরূপ, সেরকম এই কথাটাও এখানে লিখতে হবে, মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। তো যাতে সময় দ্রুত হয়, অল্প সময় লাগে, এই কারণে আমি ছকটা আগে করে নিয়েছি। তো তুমি এরকম একটা ছক করবা যেটায় 3টা ঘর থাকবে, আর এই রো সংখ্যা মানে সারি সংখ্যা হবে হলো এইখানে যতগুলা সারি আছে তার উপর, এটা তো তুমি আগেই জানো। আচ্ছা ঠিক আছে, তখন 3টা কলামে কি কি লিখবো, এখানে তো 2টা কলাম আমার আছে, প্রাপ্ত নম্বর আর হলো গণসংখ্যা, তো এই দুইটা আমি আগে লিখি। এখানে কি লিখতে হবে, প্রাপ্ত নম্বর, আর এটা হলো গণসংখ্যা,
ঠিক আছে। আর এই যে একটা ঘর ফাঁকা আছে, তোমার কি মনে আছে তোমাকে আমি শেষ দিন করাইছিলাম ক্রমযোজিত গণসংখ্যা? অবশ্যই খেয়াল আছে আমার মনে হয়। ওকে, তো এইটা এই ক্ষোভে আমরা সেটা লিখবো, ক্রমযোজিত গণসংখ্যা। এইটা আমাদের মধ্যক নির্ণয় করার সময় লাগবে। ঠিক আছে, তো প্রাপ্ত নম্বরগুলো আমরা লিখি। প্রাপ্ত নম্বর কি কি আছে? 45, তারপরে 50, তারপরে 60, তারপরে 65, তারপরে 70, তারপরে 80, তারপরে 90। ও আচ্ছা, এখানে 75, 70, তারপরে হলো 75, 70, 75, তারপরে হলো 80, তারপরে 90, এরপরে 95, তারপরে 100। ওকে, ঠিক আছে, আমি সবগুলো লিখলাম। এখন গণসংখ্যাগুলো লিখি। গণসংখ্যাগুলো হলো 3, 2, 5, 4, 10, 15, 5, 3, 2, 1। কিচ্ছু করি নেই, জাস্ট ওইখান থেকে এনে পূরণ করছি ছকে। ওকে, এখন ক্রমযোজিত গণসংখ্যা জিনিসটা কি? এইটা হলো তোমার এই আগেরটা, প্রথমে এইটাই বসবে, প্রথমে এই 3ই হবে। আর পরেরটার ক্ষেত্রে কি ভাই, 3 যোগ এই 2 তার মানে 5, এই 5 যোগ এই 5 তার মানে 10, এই 10 আর হলো এই 4 তার মানে 14, এই 14 আর হলো এই 10 কত হবে বলো তো? 24, এই 24 আর হলো 15 তার মানে কত হবে? 39 নাকি? 39, তারপরে এই 39 আর হলো 5 44, 44 আর হলো 3 47, 47 আর হলো 2 49, 49 আর হলো 1 50। বুঝছো? ঠিক আছে, মানে এইটা কি করতে হবে, এই এই আগেরটা যোগ হলো এইটা, আগেরটা যোগ এইটা, এটা তো সেদিন করাইছি ক্রমযোজিত গণসংখ্যা জিনিসটা। আচ্ছা, গণসংখ্যা জিনিস। ওকে, এখন তুমি বলো তো একটু টেকনিক খাটিয়ে, যে এখানে মোট এই যে তো দোয়াই আছে আমাদের, এন এর মান কত? এন এর মান হবে 50, কারণ দেওয়া আছে 50 জন শিক্ষার্থী, তার মানে এন এর মান 50। এখানে যদি নাও দেওয়া থাকে তখন আমরা এইটা দেখে বুঝবো যে এখানেও 50 আছে। তো আমি এখানে কি কি লিখবো? এখানে এন, এন সমান 50। ওই যে আগে লিখছিলাম যা জোর জোর সংখ্যা, যা জোর সংখ্যা। ওকে, তো জোর সংখ্যা যদি হয় তাহলে মধ্যক সমান কি হবে? মধ্যক, অতএব মধ্যক সমান n/2 তম পদ, জাস্ট সূত্রটা, প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ওকে, তো n এর মান আমি এখন বসাই। n এর মান কত? 50/2 তম পদ প্লাস 50/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে 25 তম পদ যোগ 25 আর 1 26 তম পদ ডিভাইডেড বাই 2। এখন দেখো এই পদগুলা আমার এই গ্রাফ এই সারণী থেকে আনতে হবে। তো তুমি বলো তো, টেকনিক করে বলো, যেখানে 25তম পদ কোনটা হবে? এখন দেখো এই পর্যন্ত আমাদের হয়েছে 24, তার মানে 25 হওয়ার এখানে কোনো সম্ভাবনা নাই। পরবর্তী 15টা সংখ্যা ঢুকছে হলো এইখানে, তাই তো? এই শ্রেণীতে পরবর্তী 15টা, তার মানে 25 এখানে আছে, 26 এখানে আছে, এই এই শ্রেণীতে। বুঝো নাই মনে হয়? আবার দেখো 1 থেকে 24 পর্যন্ত আছে, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই উপরের কলামগুলাতে। এখানে আছে 1 থেকে 3 পর্যন্ত, এখানে আছে হলো 4 থেকে 5 পর্যন্ত, এখানে আছে হলো 6 থেকে 10 পর্যন্ত, এখানে আছে হলো 11 থেকে 14 পর্যন্ত, এখানে আছে হলো 15 থেকে 24 পর্যন্ত, আর এখানে আছে হলো 25 থেকে 39 পর্যন্ত, তাই তো? এই সংখ্যাগুলা মানে এততম সংখ্যা এখানে বিদ্যমান আছে এই সারণীতে। তার মানে 25তম সংখ্যা কত হবে বলো তো? এই সারণীতে হবে না। এখন এই সারণী, এই শ্রেণীর সংখ্যাটা কত? 75। তার মানে 25তম সংখ্যা হবে হলো 25তম সংখ্যা হবে হলো 25তম সংখ্যা হবে হলো 75। ওকে, 75 প্লাস, এখন দেখো আমাদের আরেকটা লাগবে 26তম পদ। এখন 25তম পদ আমি এই শ্রেণীতে পাইছি, 26তম পদও কিন্তু এই শ্রেণীতে, কারণ 39 পর্যন্ত আমার এই শ্রেণীতে আছে। তার মানে এটা হবে 75। ঠিক আছে, 75 প্লাস 75 ডিভাইডেড বাই 2, তার মানে 150 ডিভাইডেড বাই 2, তার মানে 75। এইটাই হলো মধ্যক। ঠিক আছে, এইটাই অ্যান্সার। বুঝছো? আশা করি বুঝতে পারছো।
আবার আমি একটা গ্লান্স বলে দিচ্ছি, দেখো ফার্স্ট অফ অল আমাদের তো এটা দেওয়া থাকবে প্রশ্নে, তো আমি এখানে একটা লাইন লিখবো, মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। তো এখান থেকে ডেটাগুলো এনে আমি এই ছকে এই দুইটা কলাম সহজেই তো পূরণ করা যায়, করে দিছি। এবার এই শেষ কলামটাই লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। তো এইটার ক্ষেত্রে কি করতে হয়, এটার ক্ষেত্রে করতে হয় কি, আগের সংখ্যাগুলা যোগ করে এখানে শুধু বসাইতে হয়। এই প্রথমে হবে 3, তারপরে 3 আর হলো এই 2 যোগ করে 5, এরকম করে প্রত্যেকটা লিখলাম। লেখার পরে এখানে আমি দেখব যে এন জোড় নাকি বিজোড়। এন যেহেতু জোড়, তার মানে মধ্যক নির্ণয়ের সূত্র কি, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ওকে, তো এইটা করার পরে এন এর মানটা বসাই দেবো, তার মানে এখানে এন এর মান বসাইয়া আমার লাগবে হলো 25তম পদ প্লাস 26তম পদ। তো এই পদ সংখ্যাগুলো কিভাবে বের করলাম সেটা আরেকবার একটু বলে দিচ্ছি। দেখো এই পর্যন্ত আছে 1 থেকে 24 পর্যন্ত এই রো গুলাতে আছে, এই শ্রেণীগুলাতে আছে, কিন্তু 25 থেকে পরবর্তী কয়েকটা সংখ্যা এই শ্রেণীতে ঢুকছে, এইটাই মানে 25, 26, 27, 28 এরকম করে 39 পর্যন্ত এই শ্রেণীতে আছে। ঠিক আছে, তো এই শ্রেণী বরাবর সংখ্যাটা আছে কত, 75। তার মানে 25তম সংখ্যা হবে 75, 26তম হবে 75, এমনকি 27, 28, 29, তারপরে 39, 36 সবগুলো কিন্তু এই শ্রেণীতে আছে, মানে 25 থেকে 39 পর্যন্ত। ঠিক আছে, তো এততম পদ, বুঝছো, মান দুটো বসাইছি, অ্যান্সার চলে আসছে। আশা করি মধ্যক বুঝতে পারছো। তো এইটা যদি আমাদের এন যদি বিজোড় হইতো, ধরো যদি 51 হইতো, তখন কিন্তু আমাদের একটা সংখ্যা হইতো, শুধু 26 আসতো, তো 26 এইভাবে বের করতাম। বুঝছো, আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী কি আছে দেখি। এখন আমরা মধ্যক সম্পর্কে তো আলোচনা শেষ, আশা করি বুঝতে পারছো, ওইটা আশা করি কোনো সমস্যা নেই। আর এরপর যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানিও, আমি আরো ডিটেলসে বা যেই টপিকটা না বুঝছো ওইটা আমি আবার দেবার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছো, অনলাইন তো সামনাসামনি জিজ্ঞেস করতে পারতেছি না, তো তুমি একবার দেখো, আমি যথেষ্ট চেষ্টা করছি যাতে তোমার কোনো কনসেপ্টে ঘাটতি না থাকে। তো এরপর যদি থেকে যায় সেটা আমাকে জানাও, আমি এরপর আবার ওই টপিকটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর যদি বুঝো তাহলে তো ওয়েলকাম। ওকে, এখন দেখো, এখন আমাদের পরবর্তী টপিক আজকের সেটা হলো প্রচুরক। এখন দেখো প্রচুর, এই প্রচুর কথা, এই প্রচুরক থেকে আমরা কিন্তু প্রচুর কথাটা পাই, প্রচুর। তো প্রচুরক জিনিসটা হলো যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে, যে সংখ্যাটার প্রাচুর্য সবচেয়ে বেশি থাকবে, বা যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে। তো দেখো এখানে প্রচুরক একদম সংক্ষিপ্ত কথায় এই কনসেপ্টটা জানলেই প্রচুরক তুমি বের করতে পারবা। সবচেয়ে বেশি বার আছে যেটি, মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটি হলো প্রচুরক। এখানে 2-3টা কেস হইতে পারে, এই কেস দুইটা আমি পরে এসে আলোচনা করব। আগে দেখি আমরা প্রচুরক কিভাবে বের করে। তো প্রচুরক বের করার নিয়ম, যদি ছক না থাকে তখন কিভাবে করবো, এটার ক্ষেত্রেও দুইটা হইতে পারে, একটা হলো ছক সহ আর একটা হলো ছক ছাড়া, একটা হলো ছক সহ আর একটা হলো ছক ছাড়া। তো ছক যদি না থাকে এটার ক্ষেত্রেও প্রথমে সাজাতে হবে, যেভাবে সাজাও ঊর্ধ্বক্রম অথবা অধক্রম দুইভাবে সাজাই দিলেই হলো। এবার দেখো কোনটা কতবার আছে। এখন তোমার কথা হলো আমি তো ছক না সাজিয়েই দেখতে পারি, তো তুমি যদি না সাজাও তাহলে দেখবে এলোমেলো ভাবে আছে। যেমন একটা আছে এইখানে, একটা আছে ধরো 11 এইখানে আছে একটা, আরেকটা আছে 5টা 10টা পরে, আরেকটা আছে এইখানে। কিন্তু তুমি যদি সাজাও যেটা প্রচুরক হবে দেখবা পাশাপাশি চলে আসবে, দেখেই বুঝতে পারবা যে সংখ্যাটা কতবার আছে। এই কারণে হলো মান সাজানো। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণে দেখো কি বলছে, এখানে একটা কতগুলা ডেটা দেওয়া আছে, এখন প্রচুরক বের করতে বলছে। এখন এইগুলাকে দেখো ক্রম অনুসারে সাজিয়ে পাই, যেমনে সাজাও, অথবা তুমি লিখতে পারো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও অথবা অধক্রম অথবা বিন্যস্ত করে পাই। আমি এগুলো সাজাইছি। দেখো এখানে আমি দেখলাম 9 আছে কয়বার, আমি 1 আছে কয়বার, মানে যে সংখ্যাগুলো একবার আছে সেইগুলা লিখবো না, যেগুলো অনেকবার আছে মানে 1-এর বেশি আছে সেইগুলা লিখবো। যেমন 9 আছে 2বার লিখছি, 11 আছে, দেখো 10 আছে কিন্তু একবার, এটা আমি লিখবো না পরীক্ষার সময়। 11 আছে কয়বার, 4বার, তো 11 আছে 4বার। ওকে, তারপরে 12 আছে কয়বার, 2বার, 12 আছে 2বার। 14 আছে একবার, লিখবো না। 18 আছে একবার, 20 আছে একবার, 21 আছে একবার। তো দেখো এখানে সবচেয়ে বেশি বার আছে কোনটা, 11। এখানে তুমি লিখবা, এখানে এখানে 11 সর্বাধিক বার আছে, অতএব
প্রচুরক 11, এটি অ্যান্সার। এটা খুবই ইজি। অথবা এই লেখাটা না লিখে তুমি এখানে লিখতে পারো যে এখানে 11 সংখ্যাটি সর্বাধিক, এই কথাটা কিন্তু লিখতে হবে, সর্বাধিক 4 বার আছে, অতএব প্রচুরক 11। অথবা লিখতে পারো নির্ণেয় প্রচুরক 11। বুঝছো? এইটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন এরকম যদি হয় যে কোনো সংখ্যা 2 বা ততোধিক বার নাই, সবগুলো সংখ্যা একবার আছে, ধরো এখানে একটা উদাহরণ দিলাম 1 2 3 4, এখানে দেখো কোনো সংখ্যাই 1 বা ততোধিক বার না, মানে 2 বার বা 3 বার করে নাই। তো এই ক্ষেত্রে আমাদের প্রচুরক কি হবে? প্রচুরক নাই, কারণ সবগুলোই সমান সংখ্যক বার আছে, একবার আছে, এই কারণে সবগুলো একবার করে আছে, এখন প্রচুরক নেই। সবগুলো যদি একবার করে থাকে তাহলে প্রচুরক নাই, অ্যান্সার হবে প্রচুরক নেই। এরকম যদি পরীক্ষা আসে লিখবা এখানে কোনো সংখ্যাই 1-এর অধিক বার নেই, অতএব প্রচুরক বিদ্যমান নেই। ওকে, এরকম যদি থাকে 2 বা ততোধিক, এরকম এখন এই উদাহরণটায় ধরো 2 আছে 2 বার, আবার 4ও আছে 2 বার, দেখো 2 আছে 2 বার, আবার 4ও আছে 2 বার, এরকম যদি হয় তখন 2 আছে 2 বার, 4ও আছে 2 বার, তাহলে এই 2 আর 4 দুইটাই প্রচুরক, দুইটাই কিন্তু অ্যান্সার। প্রচুরক হবে 2ও হবে 4ও হবে, দুইটাই হবে অ্যান্সার। কিন্তু যদি একটা আবার 4 যদি আমি আর একটা বাড়িয়ে দেই তখন কিন্তু 4 হয়ে যাবে 3 বার, তখন প্রচুরক আর 2 থাকবে না, তখন হয়ে যাবে শুধু 4। মানে যদি একটা সর্বাধিক বার পাও তাহলে ওইটাই অ্যান্সার। আর যদি দুইটা সমান সংখ্যক সর্বাধিক থাকে, দুইটা যদি সমান সংখ্যক সর্বাধিক থাকে তাহলে ওই দুইটাই অ্যান্সার হবে। বুঝছো? তো সেই কথাটাই বলছি এখানে, 2 বা ততোধিক বহু সংখ্যক বার থাকলে 2 বা ততোধিকই প্রচুরক। মানে বহু সংখ্যক বার বলতে এরকম কিন্তু না, ধরো একটা আছে 2 বার, 5টা আছে 2 বার, আর একটা আছে 5 বার, ওই যেটা 5 বার আছে ওইটাই কিন্তু হবে, যেগুলো 2 বার আছে ওইগুলো কিন্তু হবে না। আর যদি সমান সংখ্যক থাকতো যে 2টা আছে 5 বার করে, তাহলে ওই দুইটাই অ্যান্সার হতো। বুঝছো? ঠিক আছে, আশা করি প্রচুরক কি জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, তো আমি এখানে আর একটু উদাহরণ লিখি। ধরো 9 3 2 3 2, এক্ষেত্রে প্রচুরক কত? আর একটা উদাহরণ লিখলাম 1 3 5 7। ঠিক আছে, আর একটা লিখলাম 2 2 4 4 5 7 5 5। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই 9 আছে একবার, এই 2 আছে কিন্তু 2 বার, 2 আছে 2 বার, এই 3ও আছে 2 বার, তার মানে দুইটা সমান সংখ্যক বার আছে, দেখছো 2 বার 2 বার করে, তার মানে এখানে অ্যান্সার হবে প্রচুরক। এটা হবে 2ও হবে 3ও হবে। বুঝছো? এটা 2 আর 3 দুইটাই। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এটা আছে একবার, এটা আছে একবার, এটা আছে একবার, এটা আছে একবার, কোনোটা ততোধিক বার নেই, তার মানে কোনো প্রচুরক নেই। এখানে হবে প্রচুরক নেই। এই যেগুলো লিখতেছি এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিকিউ তো আসে এগুলা। আর পরেরটা দেখো, 2 আছে কয়বার? 2 বার, 2 আছে 2 বার, 4 আছে 2 বার, 2 বার। ওকে, 5 আছে কয়বার? দেখো 1 2 3, 5 আছে 3 বার। তো বলো তো, আর 7 আছে একবার, এটা তোমাদের হিসাবে ধরবই না। এটা আছে 2 বার 2 বার করে, এই দুটো কি একবার প্রচুরক হবে? হবে না, এবার কিন্তু হবে এই 3 বার যেটা আছে এইটা, তার মানে প্রচুরক কত? প্রচুরক সমান 5। বুঝছো? আশা করি বুঝতে পারছো। ওকে, না বুঝলে বলিও। এখন দেখো আমাদের আরেকটা টাইপ আছে প্রচুরকের, সেইটা হলো প্রচুরক যদি ছক থাকে। এইটা খুবই ইজি, এইটা কোনো সাজানো লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এখানে প্রচুরক কিভাবে বের করবো? সবচেয়ে বেশি গণসংখ্যা আছে যে শ্রেণীতে, তো দেখো এখানে একটা উদাহরণ আমি উঠাই নিয়েছি। শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এখানে, আর হলো গণসংখ্যা দেওয়া আছে। তুমি বলো এখানে কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি? এই শ্রেণীতে না, এই শ্রেণীতে সবচেয়ে 18 বার আছে, এইটাই। তার মানে এই শ্রেণীটাকে বলা হবে প্রচুরক শ্রেণী, এই শ্রেণীটাকে বলা হবে প্রচুরক শ্রেণী, এই শ্রেণীকে বলা হবে প্রচুরক শ্রেণী। এরকম কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে যে উপরে প্রচুরক শ্রেণী কোনটি, এরকম একটা ছক দিয়ে এমসিকিউতে বলবে যে প্রচুরক শ্রেণী কোনটি,
তখন কিন্তু সর্বাধিক গণসংখ্যা যেটা থাকবে সেটা হবে প্রচুরক শ্রেণী। আর এটা হলো প্রচুরক শ্রেণী আমরা পাইলাম। তো প্রচুরক হবে কোনটা? প্রচুরক হবে এই শ্রেণীতে, মানে এখানে আছে 40 থেকে 49। তো তুমি কি করবা? এই দুটো যোগ দিবা, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিবা। ওই যে মধ্যমান যেভাবে বের করে তোমাকে কিন্তু বলছিলাম ছক করার সময়, তো সেইভাবে গড় যখন করছো তখন এই দুটো যদি যোগ করো কত হবে বলো তো? হবে হলো 89 ডিভাইডেড বাই 2। তার মানে এখানে হবে হলো 88, 44.5 নাকি? হবে হলো 44.5। এইটাই হলো প্রচুরক। মানে যদি এরকম শ্রেণী করে থাকে তখন এই প্রচুরক শ্রেণীকে বের করবো, মানে কোন শ্রেণীতে সবচেয়ে বেশি আছে সেই শ্রেণীটা বের করলা। বের করার পরে ওই শ্রেণী যদি এরকম শ্রেণী বিন্যস্ত করা থাকে, শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, তখন দুইটার গড় করবা। আর এটা কিন্তু প্রচুরক শ্রেণী, ঠিক আছে? প্রচুরক শ্রেণী একটা এমসিকিউ আমি দেখছিলাম যে নিচের কোনটি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো এইটার আগে কি করতে হবে? তোমাকে প্রচুরক শ্রেণী বের করতে হবে। তো এখানে প্রচুরক শ্রেণী কত? এই 18 এইটা, কারণ এইটা সর্বাধিক বার আছে, ঠিক আছে? এইটা তো প্রচুরক শ্রেণী আমি পাইছি। তো এই শ্রেণীর নিম্ন সীমা চাইছে। তো এই 40 হলো নিম্ন সীমা আর 49 হলো উচ্চ সীমা। তার মানে এই শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 40। উচ্চ সীমা বলতো তখন হইতো 49। আর প্রচুরক কোনটা হবে? এই দুইটার গড়। আশা করি বুঝতে পারছো। তো এই আগে আমরা যে উদাহরণটা দেখছি, তুমি বলো তো এইটার ক্ষেত্রে প্রচুরকটা কি হবে? এইটার ক্ষেত্রে প্রচুরক কোনটা হবে বলো তো? তোমাকে 5 সেকেন্ড সময় দিলাম, বলো। আচ্ছা, আশা করি তুমি পারছো। আমি এবার অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে দেখো আমি তোমাকে কি বলছি, যদি ছকাকারে থাকে তখন দেখবা যে কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি বার আছে। এখানে দেখো গণসংখ্যা 3 এই যে 15 বার সর্বাধিক আছে না? তার মানে প্রচুরক হবে কত? 75, ঠিক আছে? প্রচুরক কত? 75। দেখো এখানে একটা টুইস্ট আছে, কিন্তু আমরা এই আগেরটায় মধ্যক পাইছি 75, আর প্রচুরক পাইছি 75। কেন্দ্রীয় প্রবণতা কি মনে আছে? কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি ছিল? যে উপাত্ত সমূহ কেন্দ্রের মাঝামাঝি পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তো দেখো আমরা মধ্যক পাইছি 75 আর মধ্যক পাইছি 75 আর প্রচুরক পাইছি 75। খুব সম্ভাবনা আছে গড়ও হবে এই 75-এর আশেপাশে, গড়ও এই 75-এর আশেপাশে। এই কারণে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি: মধ্যক, প্রচুরক আর হলো গড় বা গাণিতিক গড়। ওকে, এটা কিন্তু তোমাকে শীট দিয়া দিছি, এই শীটটা। আর আজকে যে ক্লাসটা নিলাম এটাও তোমাকে শীট দিয়ে দিব। যদি কোনো সমস্যা হয় তাহলে ওইটুকুতেই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবা যে এইটা বুঝি নাই, ও তাহলে ওইটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে যদি কোনো ক্লাস নেওয়া লাগে তাহলে সেটা তোমাকে আগে থেকে জানিয়ে দিব বা বলে দিব। ওকে, আশা করি আজকে সবকিছু বুঝতে পারছো। বুঝতে না পারলে বলিও। আর ভালো থাকিও। আর একটা কথা, তোমার কিন্তু এক্সামগুলো এখন নেওয়া হবে, ঠিক আছে? এর জন্য ভালো করে প্রিপারেশন নিও। আর ঈদের এই সময়টাকে কাজে লাগাও। আগে যেগুলো করানো হয়েছে ওইগুলো একটু বারবার রিভিশন দাও, আর না হলে কিন্তু ভুলে যাওয়া। ওই 5 মিনিট রুলটা একটু অ্যাপ্লাই করিও। ওকে, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো থাকিও।